নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি বিশেষ দিন আমাদের জন্য। এই বিশেষ দিনটিতে ফেসবুকে একটি লাইভ করতে ইচ্ছা হলো। যারা সনাতন ধর্মাবলম্বী এবং ফরিদপুরের মানুষ, তাদের হয়তো বন্ধুসেবক ব্রহ্মচারীর কথা মনে আছে। তিনি শ্রী অঙ্গনের সাধারণ সম্পাদক ছিলেন এবং একজন এলএলবি পাস সাধু ছিলেন। 2019 সালে আজকের দিনে তার লাশ উদ্ধার হয় শ্রী অঙ্গনের যেই ভক্তাবাস, তার 5 তলায় তার যে নিজস্ব রুম, সেই রুমে। তো এই দিনটি উপলক্ষে আজকে আশা করি শুনতে পাচ্ছেন। দিনটি উপলক্ষে আজকে সকালবেলা ঘুমের থেকে উঠেই দেখি যে কীর্তনের আওয়াজ আসতেছে। তো চিন্তা করলাম যে কীর্তন কোথায় হয়। তখন খেয়াল করলাম যে শ্রীঅঙ্গনে কীর্তন হচ্ছে। তো কীর্তনটা আসলে এমনিতে তো হয় না, একটা উপলক্ষ লাগে। তো পরবর্তীতে ফেসবুকে দেখলাম যে শ্রীঅঙ্গন বিরহ উৎসব পালন করছে এই বন্ধুসেবক ব্রহ্মচারীর মৃত্যুরকে স্মরণ করে। তো স্বাভাবিকভাবেই এটাকে তো অ্যাপ্রিসিয়েট করার কথা, খুব ভালো একটা কাজ। কিন্তু অ্যাপ্রিসিয়েট করতাম যদি বন্ধুসেবক ব্রহ্মচারীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত হতো, যদি শ্রীঅঙ্গন কর্তৃপক্ষ সেই অপমৃত্যুর মামলাটা ঠিকভাবে চালায় নিত। তো যেহেতু এটা হয় নাই, এই জন্য এটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারছি না। আর আমাদেরকে জানায়ও নাই যে বন্ধুসেবক মামাকে স্মরণ করছে। মামা বলছি এ কারণে যে আমার মা ডাক্তার কৃষ্ণা মিত্র শ্রীঅঙ্গনের 19 বছরের দাতব্য চিকিৎসালয়ের ডাক্তার ছিলেন। উনি শুরু থেকে ছিলেন, এরপরে চেম্বার শ্রীঅঙ্গন কর্তৃপক্ষ ভেঙে ফেলছে, তাদের নাকি দাতব্য চিকিৎসার দরকার নেই। তো যাই হোক, তো সেই সূত্রে ওইখানকার সব সাধুরাই আমার মামা, মায়ের ভাই হিসেবে। তো বন্ধুসেবক মামার যে লাশটা উদ্ধার হয় সেটা কিন্তু স্বাভাবিকভাবে হয়েছে বলে তখন কারোরই মনে হয় নাই। কারণ সুস্থ মানুষ, তিনি হঠাৎ করে লাশ হয়ে গেলেন। 2008 সালে আমার বাবা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত অ্যাডভোকেট কমলকৃষ্ণ গুহ ওরফে কবি বাবু ফরিদি লাশ যেভাবে উদ্ধার হয়েছিল এই শ্রীঅঙ্গন দক্ষিণ পল্লীতে, তার লাশটা পাওয়া গেছিল মেঝেতে, আর বন্ধুসেবক মামার লাশটা পাওয়া যায় ঝুলন্ত অবস্থায়। তো বিষয়টা হচ্ছে যে এতদিন পরে বিষয়টা নিয়ে কথা বলা আসলে না বলে উপায় নাই, কারণ ধামাচাপা দিয়ে দিছে বিষয়টা। এখন পঞ্চগড়ের মানুষ, সেই শীত প্রধান অঞ্চল, সেই অঞ্চলের একজন মানুষ সংসার ধর্ম ত্যাগ করে উনি সাধু হওয়ার জন্য ফরিদপুরে আসলেন। এই আমাদের ফরিদপুরে শ্রীঅঙ্গনের সামনে মহিম স্কুল, মহিম ইনস্টিটিউট, সেখানে পড়ালেখা করলেন। তারপরে উনি ল কলেজ থেকে এলএলবি পাশ করলেন। উনি চাইলেই সংসার জীবন নিয়ে আবার ফিরে যেতে পারতেন সাধু ধর্ম ত্যাগ করে, কিন্তু উনি তা না করে উনি শ্রীঅঙ্গনের ঠাকুরের তথা প্রভু জগৎবন্ধু সুন্দরের সেবা করার সিদ্ধান্ত নিলেন। তো মানে বিষয়টা হচ্ছে যে ওনার মতো মানুষের লাশ এভাবে উদ্ধার হলো, এরপরে কারোর কোনো শব্দ নাই। আমি আগের দিন আমার 2 দিন আগেই আমাকে ওনার একজন জুনিয়র সাধু আমাকে বলছিলেন যে ওনার সাথে একটা ষড়যন্ত্র হচ্ছে, ওনার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ উঠছে। তা আমি যেহেতু ওনার সাথে কথা বলছিলাম বন্ধুসেবক মামার সাথে ফোনে, তো উনি আমাকে বলছিলেন যে যেহেতু এটার বিচার করবেন মহানাম সম্প্রদায়ের সভাপতি বা শ্রীঅঙ্গনের যিনি সভাপতি কান্তবন্ধু ব্রহ্মচারী, তো ওনারই গুরু, তো ওনার বিশ্বাস ছিল যে না, এটা একটা সুবিচারণী পাবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মানে কি বলবো, যে এই জন্য আমি ওনাকে এটাও বলছিলাম যে চলেন, আপনার যদি সমস্যা থাকে আপনি আমার সাথে ডিসি স্যারের কাছে চলেন। তখন ফরিদপুরের ডিসি ছিলেন অতুল সরকার স্যার। প্রথমত হিন্দু মানুষ, প্লাস উনি খুব দক্ষ চৌকস কর্মকর্তা, উনি সব শুনে নিশ্চয়ই একটা ব্যবস্থা দিতে পারতেন। কিন্তু উনি এই শ্রীঅঙ্গনের বিষয় নিয়ে এতদূর যেতে চান নাই।
ভাবছিলেন যে ভিতরেই সমাধান হয়ে যাবে। কিন্তু এরপরে ওই দিন ওনার সাথে কথা বলে, তার কয়েকদিন আগে আমার সাথে কথা হয়েছে ওনার, যে আমাকে শ্রীঅঙ্গন থেকে একটা নোটিশ পাঠাইছিল যে আমি নাকি স্বাবলম্বী হয়েছি, এখন আমার এই জমি আমাকে ছেড়ে দিতে হবে। তো তখন আমি একটু দুশ্চিন্তায় পড়ে গেলাম, কারণ আমার বাবা মরার পর থেকে কখনো আসলে আমার জায়গা দাবি করে নাই শ্রীঅঙ্গন। ওই সময় দাবি করলো। আমি বিসিএস ক্যাডার হয়ে সারদা সুন্দরী মহিলা কলেজে চাকরি নিয়ে আসছি বলেই কি আমি স্বাবলম্বী হয়েছি? আর স্বাবলম্বী হইলেই এখানে কি আর স্বাবলম্বীরা থাকে না শ্রীঅঙ্গন দক্ষিণ পল্লীতে? তখন আমি এটা নিয়ে একটু টেনশনে পড়ে গেলাম। আমি তখন বন্ধুসেবক মামারে ফোন দিলাম। উনি আমার সব কথা শুনে বললেন কি, যে তুমি কি একাই স্বাবলম্বী হয়েছো, আর কেউ কি স্বাবলম্বী হয় নাই? তা আমি বললাম যে মামা আপনি দেখেন, তাইলে এখানে তো কোটিপতি আছেন, এই যে সাবেক বহিষ্কৃত কাউন্সিলর তৃষ্ণা সাহা, তারপরে পরিবহন মালিক সমিতির সেই 2000 কোটি টাকার পাচার মামলার আসামি বরকত রুবেল, সেই কমিটির ছিলেন শ্যামল সাহা, উনি এখানকার সভাপতি শ্রীঅঙ্গন দক্ষিণ পল্লী পূজা কমিটির। এইরকম অনেক কোটিপতি, অনেক বড় লোক আছেন। তা আমার পিছনে কেন লাগলো? আমি কেন নোটিশ পাইলাম? তখন আমি এটাকে, যেহেতু মামা বলছে যে তাইলে তোমার টেনশন করার কিছু নাই, উঠাইলে সবাই উঠাবে, নাহলে তোমার একা উঠাবে কেন, আর তোমার জমি কি তাদের নাকি? তখন আমি বিষয়টা নিয়ে, আসলেই তো মামা, আমি তো ছোটবেলা থেকে দেখছি জমি আমাদের, আমরা যখন এখানে আসছি তখন ফাঁকা মাঠ ছিল, বাবাও বারবার বলছে। এখন যাই হোক, এরপরে এই কথাটা আমার প্রতিবেশীরা তো সবসময় কান পেতে থাকে, তারা শুনছে অথবা ফোনের ট্যাপ করে শুনছে, যে কারণেই হোক এর কয়েকদিন পরেই মামার সাথে, বন্ধুসেবক মামার সাথে এই ঘটনাটা ঘটলো। এটা খুবই দুঃখজনক ঘটনা। আসলে আমি এটার জন্য নিজেকে গিল্টি ফিল করি, যে ওই সময় হয়তো এই কথাটা না বললে হয়তো মামা বেঁচে থাকতো। জানি না আর কোনো কারণ ছিল কিনা। আমি একটু খবর পাইছিলাম যে ভারত থেকে অনেক টাকার বা সারা দেশের যে ভক্তরা দেন সেই টাকার একটা নয় ছয় করার চেষ্টা ছিল কিছু মানুষের, যারা কমিটিতে ছিলেন, গৃহী এবং সাধুদেরও কেউ কেউ। সেটা বন্ধুসেবক মামা নাকি হতে দিতে চাননি। এটাও একটা কারণ হতে পারে। তো যাই হোক, যখন ওই তার জুনিয়র সাধু আমাকে শ্রীঅঙ্গনে পেয়ে এই কথাগুলো বললেন, আশঙ্কা প্রকাশ করলেন যে হয়তো তার সাথে খারাপ কিছু হইতে পারে। তা আমি তখন মামার সাথে কথা বলার পরে মামা যখন বললেন যে এখানে দায়িত্বে আছেন হচ্ছে ওনারই জুনিয়র, মানে সরি ওনার গুরু কান্তিবন্ধু ব্রহ্মচারী, সেহেতু খারাপ কিছু হওয়ার কথা না। তো আমি নিশ্চিন্ত মনে ওই দিন বাসায় বসে, আমি তখন বলমারী সরকারি কলেজের ফিজিক্সের দায়িত্বে, তা আমি তখন ফিজিক্স পদার্থবিজ্ঞান বিভাগের দায়িত্বে। তা আমি আমার পরীক্ষার খাতা অনেকগুলো জমেছিল, আমি পরীক্ষার খাতাগুলো দেখে 12:30টার সময় আমি, মানে আমাকে এত ব্যস্ত রাখছে যে আমি খাতা ওই দিনই দিছে জোর করে। তা আমি ব্যস্ত থাকি আর যাতে আমি ওনার সাথে যোগাযোগ করতে না পারি। 12:30টার দিকে মানে খাতা দেখে শেষে আমি একবার ভাবলাম যে মামার সাথে ফোন করে খবর নেই যে মিটিং এ কি হইল, কিন্তু মনে হইল কি যে ওনারা তো আবার 4টার সময় ওঠেন, উঠে প্রার্থনা করেন, তাই ওই সময় ফোন দিলে অসময়ে ঘুম ভাঙবে, আমি আর ফোনটা দিলাম না কেন জানি, মানে এই কারণে আর কি, ওইটা দিলাম না। এরপরে আমি সকালবেলা উঠে ভাবছি যে ঠিক আছে, আমি আমার ওই দিন পরের দিন আবার সোমবার আমার ডিপার্টমেন্টে, আমার বোয়ালমারিতে আমার ভিজিলেন্স ডিউটি, যেতেই হবে ক্লাস। তা আমি ওই দিন গেছি। যাওয়ার পথে আমি দেখি যে পথের মধ্যে মানুষজন দাঁড়ায় আছে, কিন্তু কেউ আমার বলে না যে বন্ধুসেবক মামার লাশ উদ্ধার হয়েছে। তা আমি এখান থেকে সরাসরি হেঁটে গেলাম আঙ্গিনার ঘাটলায়, সেখান থেকে রিক্সা নিয়ে গেলাম বাস স্ট্যান্ডে, বাস টার্মিনাল থেকে আমি বলমারির বাসে উঠছি। বাসে উঠে ফেসবুক চালাচ্ছি, এর মধ্যে দেখি যে তার ছবি সহ তার লাশ উদ্ধার, তার মৃত্যুর ঘটনা আসছে। যাই হোক, এর মধ্যেই তখন মানে ফরিদপুরে এত সুযোগ্য এবং এত চৌকস এসপি আর আসেন নাই। এসপি স্যারের নাম ছিলেন আলিমুজ্জামান স্যার। তো উনি তখনই তদন্ত দল এসে, মানে শ্রীঅঙ্গন একটা বড় হিন্দুদের প্রতিষ্ঠান, তারা ভারতের প্রভাব খাটায়, এটা সবাই জানে। এইখানে পুলিশ এসে লাশ উদ্ধার করছে, এটাও একটা বিশাল বিষয়। সেই ভিডিওটা আমি দেখে আমি তখনই সন্দেহ করলাম, এবং আগের ঘটনা প্রবাহে আমার মিলে গেল যে এটা তো স্বাভাবিক হওয়ার কথা না। তখনই আমি ডিসি স্যার, এসপি স্যারকে, মানে তাদেরকে SMS করলাম, এবং আমি তারপরে তাড়াতাড়ি আমার কলেজ থেকে কাজ শেষ করে আসতে চাইলাম, কিন্তু আমার তৎকালীন প্রিন্সিপাল স্যার আমাকে ছুটি দিচ্ছেন না। একজন আমার নিকটজন মারা গেছেন, আমাকে ছুটি দিচ্ছেন না। সেই প্রিন্সিপাল স্যার পরবর্তীতে আমাকে 2টা বিরূপ মন্তব্য দিয়েছিলেন এসিআরে, তিরস্কার দণ্ড পেতে হয়েছে তার জন্য আমাকে।
এবং মানে আমি কোনো অপরাধ না করেও এগুলো ভোগ করতে হয়েছে। পরবর্তীতে উনিও মানে অধ্যক্ষ থেকে একটা বিভাগীয় প্রধান হয়ে মানে ডিমোশন হয়ে অবসরে গেছে। যাই হোক, সেটা আলাদা কথা, অনেকটা ডিমোশনের মধ্যে বলা যায়। তো সেই আমি ছুটি পাচ্ছিলাম না, পরে অনেক ঝামেলা টামেলা করে অনেক মানে আমার ওই আবেদন নিচ্ছে না। তো যাই হোক, একটা আবেদন দিয়ে আমি আসলাম। আসার পরে আমি সরাসরি গেলাম ডিসি স্যারের কাছে। তো ডিসি স্যার আমাকে বসতে দিলেন। উনি বুঝতে পারলেন যে বিষয়টা আমি নিতে পারতেছি না, আমার ঠান্ডা হওয়া দরকার, শান্ত হওয়া দরকার। বসলাম, বসার পরে আমার কথা শুনলেন। আমি বললাম যে স্যার, এটার জন্য সুষ্ঠু তদন্ত হয়। তা উনি বললেন, আমি দেখলাম যে একটু আগেই সাধুদের একটা গাড়ি বের হয়ে গেল, মানে শ্রীরঙ্গনী সাধুরা গাড়ি করে আসছে, তাদের সাথে আগে মিটিং হয়েছে। এরপরে আমি ওই দিন বাড়ি চলে আসছি স্যারের সাথে কথা বলে। স্যার যেহেতু আশ্বস্ত করছেন যে না তদন্ত হবে, আমি চলে আসছি। এরপরে আমি জানি না যে কি ময়না তদন্ত হয়েছে, সঠিক হয়েছে কিনা বা বেঠিক হয়েছে কিনা, আমি আর এর মধ্যে নাই। আমি বাড়িতে এসে আমার মন খারাপ, আমি বাড়িতে কান্নাকাটি করছি, মন খারাপ করে শুয়েছিলাম। আর আমার মাও তো কান্নাকাটি করছে, মাকে সামাল দিতে হবে, কারণ আমার মা যেহেতু খুব নরম মানুষ। আর শ্রীরঙ্গনে ডাক্তার ছিল প্রায় 20 বছর, মানে শ্রীরঙ্গনের সবাই তার খুব আপন, এবং তাদের সুখে দুঃখে তাদের বিপদে মা ট্রিটমেন্ট করছে। একটা মা হলো সবার দিদির মতো। তো যাই হোক, এরপরে রাতের বেলা আবার গেলাম, সেখানেও অনেক লোকজন আসছে। দেখলাম যে মানে কেউ বলে না যে এটা কি হয়েছে বা কিছু। তো তখন ভাইস চেয়ারম্যান আসলেন, প্লাবনের মা, তাকেও আমি বললাম। উনিও দেখলাম যে তেমন একটা গুরুত্ব দিলেন না, জেলা প্রশাসনের লাভলু কাকার ওয়াইফ। যাই হোক, এরপরে আমি পরের দিন যখন লাশ আনছে তখন গেলাম প্রায় সকালের দিকে, দেখি যে সারা বাংলাদেশের সাধুরা আসছে। এখানে গিয়ে সবাই কান্নাকাটি করতেছে, কিন্তু সবাই কান্নাকাটি করতেছে না, মানে দাঁড়ায় আছে সবাই। আমরা দুইজনেই কানলাম, আমি আর মা, এবং দেখি যে কেউ বলতেছে না যে কিভাবে মারা গেল, কি জানতে চাই বা প্রতিবাদ করতেছে না। তখন আমি প্রথম প্রতিবাদ করা শুরু করলাম ফেসবুক লাইভে। তখন আমার কথাগুলোর সাথে একতাবদ্ধ হয়ে স্থানীয় মানুষজন আসলো, আশপাশ থেকে, বাগানবাড়ি থেকে, ওই মোল্লাবাড়ি সড়ক থেকে, তারপরে সামনে শোভারামপুর থেকে, ফরিদপুরের হিন্দুরা আসলেন। তখন এটা একটা প্রতিবাদ হইল। ওই লাইভে সবাই প্রতিবাদ করছিল যে না, এটা স্বাভাবিক মৃত্যু না, তাকে মেরে ফেলছে। এবং তাকে নাকি ওইখানে ওয়েস্টার্ন পাড়ার যে সিংপাড়ার যে সুকেশ সাহা, কিঙ্কর সাহা, এরা তখন প্রভাবশালী মেম্বার কমিটির, তারা নাকি মানে এখানে 2টা তরকারি কাটে মহিলা, তাদেরকে মহন্ত সম্প্রদায়ের তরকারি কাটে, তাদেরকে 20-40 হাজার টাকা দিয়ে তাদের দিয়ে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে যে বন্ধুসেবক ব্রহ্মচারী একজন, এইরকম একজন সৎ সাধু, তিনি নাকি তাদেরকে কুপ্রস্তাব দিছে। তো যে মানুষ, আপনি চিন্তা করেন, LLB পাস, উনি যদি মেয়েদের সাথে আকাম কুকাম ওনার করার যদি ইচ্ছা থাকতো, তাহলে উনি শ্রীঅঙ্গনে পড়ে থাকবেন কেন, সাধু জীবন যাপন করবেন কেন? কোন ধরনের পোশাক ছাড়া একটা সাদা কাপড় পেঁচায় ওনারা পরেন, এবং গায়ে কোনো অলঙ্কারও নাই, একটা ঘড়ি পর্যন্ত পরেন না। তো এই যে মানে বিষয়টা, উনি যদি বাইরে ওকালতি যদি করতেন, উনি তো লাখ লাখ টাকা ইনকাম করতে পারতেন, বিয়ে করতে পারতেন, নারী সঙ্গ করতে পারতেন, তাহলে উনি শ্রীঅঙ্গনে সাধু হয়ে থাকলেন কেন? আর শ্রীঅঙ্গনে তো এমন না যে প্রচুর সুন্দরী সুন্দরী সাধুরা, মহিলারা থাকেন, অল্প বয়স্ক মেয়েরা থাকেন, তা তো না। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আমার খুব খারাপ লাগলো। আমি প্রতিবাদ করলাম, আমার মা প্রতিবাদ করলো, এরপরে স্থানীয়রা প্রতিবাদ করলো। তখন কয়েকবার, প্রায় 3-4 বার স্থানীয়, তখন শেখ হাসিনার বিআই খন্দকার মোশাররফ হোসেন ইঞ্জিনিয়ার, যিনি তখন মানে তার আগের বছরও উনি মন্ত্রী ছিলেন, LGRD মন্ত্রী, ওইবার আমাদের উপর হামলার অভিযোগের প্রেক্ষিতেই হোক বা যে কারণে হোক, ওনাকে মন্ত্রিত্ব আর দেওয়া হয় নাই, নতুন সরকার গঠন হয়েছে, আর উনি MP ছিলেন তখন। সেই তার লোকজন বারবার সেই লাশ সরাই নেওয়ার চেষ্টা করছে। তা আমরা স্থানীয় জনগণ বলতে বাধা নাই, আমার নেতৃত্বেই হয়েছে। আমি সরকারি চাকরি করি, আমি একজন সরকারি কলেজের শিক্ষক, একজন BCS ক্যাডার, সাবেক সাংবাদিক, প্রথম আলো হেড অফিসের, কিন্তু মানে তারপরেও আপনজন হারাইলে মানুষ তো প্রতিবাদ করে, আমি সেই প্রতিবাদটাই করছি। তখন এইটা বিভিন্ন পত্রিকায় নিউজ হয়েছে, চ্যানেলে নিউজ হয়েছে, এটা তখন সারা ওয়ার্ল্ড যত সাধুরা বা মহানাম সম্প্রদায়ের ভক্তরা, তারা এটা লাইভে দেখছে এবং আমাকে তারা সমর্থন করছে।
এরপরে যাই হোক, লাশ আর নিতে পারে নাই, লাশ নেওয়ার চেষ্টা করছে, আমরা গাড়ির সামনে দাঁড়ায় পড়ছি, মহিলারাও দাঁড়াইছেন। তো সেই প্রতিবাদের পর প্রশাসনের হস্তক্ষেপে তখন ডিসি স্যার এবং এসপি স্যার তাদের লোক পাঠান, একজন ম্যাজিস্ট্রেট এবং ওসি সাহেবের একজন এসআই, ওসি সাহেব আসছিলেন কিনা আমার মনে নেই, তাদের মানে হস্তক্ষেপে তখন লাশটার মানে এখান থেকে সরায় নিতে পারে নাই। ওইখানেই প্রভু জগৎবন্ধু সুন্দরের সামনে অমরবন্ধু ব্রহ্মচারীর পাশে ওইখানে তাকে সমাধিস্থ করা হয় এবং সমাধিস্থ ওইভাবেই আছেন উনি। এটা নিয়ে অনেক কথা হয়েছে। এরপরে মানে শ্রীঅঙ্গনের অনেক সাধুরা বা যারা একটু দুর্নীতিবাজ টাইপের বা যারা এইগুলোকে এই লাশটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, তারা এরপরে এটাকে প্রচার করছে যে উনি একজন পাপী মানুষ, কারণ উনি আত্মহত্যা করছেন কেন, তার মানে ওনার প্রভুর প্রতি ভগবানের প্রতি বিশ্বাস নাই। তো উনি কখনোই আত্মহত্যা করেন নাই। আত্মহত্যা করলে ওনার একটা লাশ দেখলে বোঝা যায়। আমার বাবার লাশ যখন পাইছি তখনও আমার সন্দেহ হয়েছে, তখন নাবালক ছিলাম, আমি তখন কোনো তদন্ত করাইতে পারিনি, আমার চিৎকার করেও আমি পারি নাই, কারণ আমার তখন পুলিশ প্রশাসন পরিচিত ছিল না বা আমি কখনো থানায় যাইনি। তখন আমার 18-19 বছর বয়স মাত্র। আমি নরডেম কলেজ থেকে পাশ করে কেবল বেরোইছি। 3 বছর আমি ফরিদপুরে ছিলাম না, আমি আসছি মেডিকেল কোচিং করতে, এর মধ্যে বাবার লাশটা উদ্ধার হয়। আর তখন এলাকাবাসী জমি জমা নিয়ে ঝামেলা, এগুলো তো আমি জানতাম না এত কিছু, এবং বাবার কাছে যে বাবা যে তাদের কাছে এত টাকা পয়সা পাইতো এগুলো আমি এত বিস্তারিত জানতাম না। তো যাই হোক, কিন্তু বন্ধু সেবক মামা যখন মারা যান তখন তো আমি সাবালক এবং আমি একজন বিসিএস ক্যাডার, আমি কিভাবে তার লাশটা ভাবে যেতে দিই। যাই হোক, আমি যেটা করছি এরপরে ধন্য ধন্য পড়ে গেল, অনেক মানুষ আমাকে মানে ধন্যবাদ জানাইলেন এবং প্রচুর বার্তা পাইলাম। তো দুর্ভাগ্যজনকভাবে সেই আইডিটা এরা রিপোর্ট টিপোর্ট করে এরা আইডিটা নষ্ট করে দিছে, যার কারণে ওই লাইভ ভিডিওগুলো এখন আর নাই। কিন্তু আমার অনেক শুভাকাঙ্ক্ষী বা যারা বন্ধু সেবক মামার ভক্ত বা প্রশাসন, তাদের কাছে এগুলো ডাউনলোড করা আছে। আর আমি ইউটিউবে এটা একটা কম্পাইল করে সবগুলো ভিডিও জোড়া দিয়ে, লাইভ ভিডিও জোড়া দিয়ে একটা ভিডিও করছিলাম, সেইটাও এরা রিপোর্ট করে গায়েব করে দিছে। কিন্তু আজকাল ডিজিটাল যুগে তো কোনো কিছুই যায় না। যাই হোক, আমি আর সেটা নতুন করে প্রকাশ করতে চাই না, এটা প্রশাসনের কাছে আছে। এখন এরপরে প্রশাসনের হস্তক্ষেপে শ্রীঅঙ্গনের মানে সভাপতি উনি একটা বাদী হয়ে একটা অপমৃত্যু মামলা দেন। কিন্তু সেই যেটা হচ্ছে যে লাশ, আমি যেটা সবাই দেখলো বা যেটা দেখা গেল যে তার মানে লাশটা পড়ে আছে, লাশের 1 পা হলো মাটিতে, 1 পা বা 2 পা মাটিতে, 1 পা ছিল মাটিতে। আর মানে ওনার জিহ্বা বের হয়নি, গলায় দড়ি, জিহ্বা বের হয়নি, গলার দড়ির ভাঁজটাও দড়ি দেওয়ার মতো না, মারার পরে দড়ি ঝুলালে যেরকম হয় সেরকম। এবং টেনে উঠাইতে গিয়ে ওনার যে শরীরের ভার, সেইটা মানে একার পক্ষে উঠানো সম্ভব হয়নি বলেই পাটা মাটিতে। তো এই বিষয়গুলো তো আসলে বোঝায় বলতে হয় না, আপনারা যারা সচেতন মানুষ আপনারা বোঝেন। এবং ওনার যে রুমটা, সেই রুমটার হচ্ছে দরজাটার পাশেই বড় জানালা, জানালার ফাঁক দিয়ে এই দরজা সিটকানি ভিতর দিয়ে আটকানো খোলা যায়। তাহলে এত কিছুর পরে এই বিষয়টা কিভাবে মানে স্বাভাবিক হয়, এটাই আমার কাছে মানে কোনোভাবে এটা বিষয়টা আমার কাছে বোধগম্য হয় না। তা যাই হোক, তা আমার এটা কষ্ট লাগে এখনো আমার রাতের বেলা 3টা-4টার সময় আমার মানে যে মানুষগুলোকে হারাইছি তাদের কথা চিন্তা করলে আমার এখনো কান্না আসে। তো কেউ এরকম বলবে না, আমি বলি কেন, ওনার তো সন্তানাদি নাই, আর ওনার যে ভাই তাকেও এরা ভয়ভীতি দেখায় হোক বা সুবিধা দিয়ে হোক তাকে এরা পার্সিউ করে ফেলছে। উনি আর আতঙ্কে বা যে কারণেই হোক উনি আর এই বিষয় নিয়ে খুব একটা কথাবার্তা বলেন না। এই জন্যে আমি যতদিন বেঁচে আছি, সৃষ্টিকর্তা যতদিন বাঁচিয়ে রাখবেন, আমি এটা প্রতিবাদ করব। এরপরে ওই মামলাও কেসের পর তারিখ পড়ছে, ওইটা আর বিচার হয় নাই। পরে যিনি উকিল ছিলেন রাষ্ট্রপক্ষের তিনি যে হাউজিং এর মধ্যে থাকেন, তো উনি আমাকে বলছেন যে এটা পরবর্তীতে ডিসমিস হয়ে গেছে। মানে উনি এই 2 পক্ষের যে কোনো এক পক্ষের উকিল ছিলেন, এটা শ্রীঅঙ্গন চায় না চালাইতে, এই জন্য ডিসমিস হয়ে গেছে।
তা আমার কথা হচ্ছে শ্রীঅঙ্গনের একজন সাধু, সাধারণ সাধু না, সাবেক সাধারণ সম্পাদক, উনি ওনার লাশ এভাবে উদ্ধার হলো। এটাকে মামলাটা পরিচালনা করলো না কেন, তদন্ত এরা চাইলো না কেন, আমাকে চাইতে হলো কেন? তাহলে নিশ্চয়ই ডাল মে কোচ কালা হে। এবং এরপরে তো তার ওই সমাধিটাও মানে এরপরে এখন শ্রীঅঙ্গনে যত সাধু মারা যায় তাদেরকে পুড়ায় ফেলে, বলে যে জায়গা নেই। তো জায়গা তো পিছনে প্রচুর জায়গা ছিল, সেই জায়গাটাই যে এত বড় ভক্তাবাস করলেন আপনারা, 7 তলা ভক্তাবাস, এই ভক্তাবাসে থাকবে কারা? আর এই ভক্তাবাসটা তো আপনারা করছেন পুরো অবৈধ প্রক্রিয়ায়। আপনাদের কাছে কি জমির দেবত্ব সম্পত্তি যে আপনারা দাবি করেন, জমির কাগজপত্র নাই, জমির দলিল নাই, আপনারা জোর করে সব বাধা, প্রশাসনের বাধা সবকিছু আপনারা ডিঙায়ে করে ফেললেন। গাটলার পাশ দিয়ে আপনারা বিশাল মার্কেট করলেন, ওই পারে দরবেশের জলার পার দিয়েও মার্কেট করতে চাইছিলেন, প্রশাসন সেটা করতে দেয় নাই, আপনার দেয়াল ভেঙে আপনি করছেন। কিন্তু আমার কথা হচ্ছে এই পিছনের জায়গাটা তো ছিল, এখানে তো সাধুদেরকে সমাধিস্থ করা যায়, সাধুদেরকে এখন আপনারা পোড়ায় ফেলতেছেন। এই যে কি প্রাণ বন্ধু মারা গেলেন, আমার সরি, আমি অনেকদিন ধরে আঙিনে যাই না, এবং আমাকে এরা এই যে ডাক্তার মেজবাহুল হক ফরহাদ, উৎপল নাগের বুদ্ধিতে আমার দুঃসম্পর্কের আত্মীয় মেজবাহুল হক ফরহাদ আমাকে কিছু 14 দিনের ওষুধ খাওয়ায় আমার প্রায় 8 পাগল বানায় ফেলছিল। এরপর থেকে আমার অনেক স্মৃতি কমে গেছে, আমাকে একটু চাপে ফেলে ওষুধগুলো খাওয়াইছিল। যাই হোক, এই কথাগুলো না বলি, এই শ্রীঅঙ্গনের ইন্ধনে আর কি। তো যাই হোক, এই প্রাণবন্ধু মারা গেলেন, অনেকদিন অসুস্থ ছিলেন বন্ধু প্রাণ, উনিও ওনারকে পোড়ায় ফেললেন। এখন বিষয়টা হয়েছে এরকম, যত সাধুর লাশই উদ্ধার হবে বা মেরে ফেলবে বা যাই হবে, পোড়ায় ফেলবে, কোনো তদন্ত হবে না। আমার বাবার লাশটা যেভাবে পোড়ায় ফেলছে, তদন্ত করার উপায় নেই এখন আর। এখন আমি অনেক কান্নাকাটি করছিলাম যে আমার এই জায়গাটায়, আমার বাড়ির মধ্যে জায়গা আছে, সেখানে আমার বাবার আমি রাখবো। তখন আমার বাধা দিল, না এটা শ্রীঅঙ্গনের জায়গা, এখানে করা যাবে না এগুলো। তা আমার বাবার লাশটা কিন্তু আমি রাখতে পারিনি। এবং এর বাইরে যেহেতু আমার কোনো জমি নাই, আমার বাবা খুব সৎ মানুষ ছিলেন, আমরা জমিদার ছিলাম, কিন্তু 71 সালে আমরা অনেক কিছু হারাই, দখল হয়ে যায়। যাই হোক, সে আর এক হিস্টোরি। এখন কথা হচ্ছে যে শ্রীঅঙ্গনের এই কালো অধ্যায়টা কেউ বলবে না। যারাই তখন আমার সাথে প্রোটেস্ট করছিল, কাউকে সুবিধা দিয়ে, কাউকে এখানকার পূজা কমিটি পদ দিয়ে, বা কাউকে বিভিন্নভাবে সুবিধা দিয়ে এদেরকে চুপ করাই দিছে। আর যেহেতু বড় প্রতিষ্ঠান, বাংলাদেশের বড় বড় হিন্দুরাও এদের পকেটে, এই জন্যে কেউ কোনো কথা বলবে না। এখানে অসীম কুমার উকিলদা নেত্রকোনার এমপি ছিলেন, উনি পর্যন্ত আওয়ামী লীগ সংস্কৃতি সম্পাদক, উনি পর্যন্ত এসে ঘুরে যান। উনি আমার বাড়ি, উনি জানেন, আমার সাথে খুব ভালো সম্পর্ক, ওনার বাড়িতে গেলে লাড্ডু খাওয়ান। কিন্তু উনি এবং ওনার ওয়াইফ অপুদি, ওনারা এখান থেকে ঘুরে যান, আমার বাড়িতে আসেন না বা আমার একটা ফোন দেন না, ওই শ্রীঅঙ্গন থেকে নিষেধ করে দেয়। তা আমাকে এক ঘুরে করে রাখছে, আমার বারবার আমার উপর হামলা করতেছে। আমি একটা বিসিএস কারার অফিসার, 9 বছর ধরে প্রায় চাকরিতে আছে, আমার বিরুদ্ধে বারবার বিভাগে মামলা হচ্ছে, বারবার বদলি হচ্ছে। এখন আমার পোস্টিং সেই সীমান্তবর্তী লালমনিরহাটে, এবং যেখানেই আমি যাই সেখানেই এদের একটা ইন্ধন থাকে, আমাকে বারবার অত্যাচার করে, আমাকে মারার চেষ্টা করে, অথবা আমাকে পাগল বানানোর চেষ্টা করে, আমার চাকরি খাওয়ার চেষ্টা করে। তা আমার কথা হচ্ছে যে সরকারের উপরে এটা নির্ভর করবে, সরকার কার চাকরি খাবে আর কার চাকরি রাখবে, এটা তো তাদের উপর নির্ভর করে না। আর আমার যেটা বিশ্বাস যে ভারত সরকারের মানে দাপট এরা দেখায় সব জায়গায়, সেই ভারত সরকারও এত অবুঝ না যে তাদের কথাতেই তারা চলবে। নিশ্চয়ই তারা তদন্ত করে দেখবে কারা সঠিক কারা বেঠিক। বেঠিক বলা ঠিক না, অসত্য বা মিথ্যা বলা ঠিক। যাই হোক, অনেক কথা বললাম, তো আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু মানে বলতে মন চাচ্ছে না, কারণ বললে পরে শত্রুতা তৈরি হয়। এরপরে যে মূল অ্যাকিউজড ছিলেন তৎকালীন সাধারণ সম্পাদক বিজ্ঞান বন্ধু ব্রহ্মচারী, তিনি কিছুদিন কারাগারে ছিলেন। এরপরে উনি কিছুদিন নির্বাসিত ছিলেন, মানে সাধু থাকতে পারেন না, উনি প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াইতেন। তিনিও কিন্তু ওই সুকেশদের এলাকার, সুকেশদের বন্ধু, সুকেশ সাহাদের বন্ধু, ওয়েস্টার্ন পাড়ায় বাড়ি। তারা কিছুদিন আগে ওয়েস্টার্ন পাড়ার যে পুকুরটা ভরাট করে ওইখানে, ওইটা মালিকানা নিয়ে দ্বন্দ্ব আছে বা সমস্যা আছে, সেটা পৌরসভার মাধ্যমে কিভাবে যেন নিচে না কি করছে জানি না, ওইখানে তারা কিছুদিন আগেও তারা কীর্তন দিছে। তো আমি যাই নাই, কারণ যেহেতু যেখানেই
জমি সংক্রান্ত বিরোধ বা যেখানেই দখলদারিত্ব অন্যায়ভাবে বা সেটাকে জায়েজ করার বিষয় থাকে সেই জায়গাগুলোতে আমি নিজেকে গুটায় রাখি। যেমন শ্রীঅঙ্গনে আমি ওই 19 সালের পর থেকে আমি আর তেমন একটা যাই না। এরপরে শ্রীঅঙ্গনের কমিটি ভাঙছিল, সাধুদের নিয়ে কমিটি হয়েছে, কিন্তু আমাদেরকে আর ডাকেও না, আমরা আর যাইও না। আমার মা মাঝে মাঝে যাইতো বা না যেতে পারে না, কারণ দীর্ঘদিনে ওইখানে কর্মস্থল প্লাস প্রভু জগৎবন্ধু সুন্দরের চরণে না গেলে তার ভাল লাগে না। আমার মা প্রচন্ড ধার্মিক মানুষ এবং নরম মানুষ, উনি যান। কিন্তু আমি বাইরে থেকে প্রণাম করি, কারণ ভিতরে গেলে আবার যে আমাকে মারবে না, কয়েক দফা আমাকে মারছে। ওই ঘটনার পরেও আমাকে এই প্রহ্লাদ পরাশর বন্ধু ব্রহ্মচারী সে আমাকে সবার সামনে আঙিনার ঘাটলায় এইখানে ঘুষি মারছে, এবং আমাকে 18 সালে 19 সালে 2 দফা আমার বাড়ির সামনে এবং ওই শ্রীঅঙ্গনে ডেকে আমাকে মাথায় মারছে। তা আমার যেটা বিশ্বাস যে আমার বাবাকেও তারা মাথায় ঘুষি মেরে এভাবে মব করে মারছে, এবং বন্ধুসেবক মামাকেও এরকম কিছু একটা করছে। তো মাথায় যখন বারবার মারতে থাকে তখন মানুষ কিন্তু স্ট্রোক করে, এমনিতেই ব্রেনে হ্যামারেজ হয়ে যায়, ইন্টারনাল ব্লিডিং হয়, মানুষ মরে যায়। এই বিষয়গুলো তো আগে জানতাম না, এখন বড় হয়েছি, এখন জানি। তো আমার যেটা অনুরোধ, বন্ধুসেবক মামাকে আপনারা ভুলে যায় না। আর এই যে পাপ মোচনের চেষ্টা, মানে অপকর্ম করে কাউকে মেরে তারপরে তার নামে বিরহ দিবস পালন করে বিষয়টাকে ধামাচাপা দিয়ে যে আমরা তো তারে স্মরণ করি, আমরা তার কিছু করি নেই, এই বোকামির দিন এখন আর নাই। এইগুলো এখন আর পাবলিক খায় না। আমি আওয়াজ তুললাম, আপনারা আওয়াজ তুললেন, আপনারা বয়কট করেন। হ্যাঁ, আপনার শ্রীঅঙ্গন সুন্দর জায়গা, এখানে তো লোকজন আসবেই। সুন্দর একটা জায়গা, যেভাবেই হোক দখল করে হোক বা যেভাবেই হোক তারা করছে। আমার বাবা শ্রীঅঙ্গনের লুট হওয়া কড়াইগুলো উদ্ধার করে দিলেন। শ্রীঅঙ্গনের যে সাধুদেরকে মারছিল 71-এ, তাদের সম্বন্ধে আমার বাবা লিখছিলেন এই বইতে প্রথম। এটা 97 সালে 96 সালে প্রকাশিত। কিন্তু আমার বাবার কোনো মূল্যায়ন নেই, আমার বাবাকে কেউ মনেও করে না। আমাদেরকে উল্টা এক ঘরে করে আমার নানা রকম অত্যাচারে, আমার একটা বিয়ের প্রস্তাব আসলে ভেঙে দেয়, আমার আত্মীয় স্বজনকে আমার সাথে যোগাযোগ করতে দেয় না, নানা রকম টর্চারে রাখে আমাকে। আপনারা আমার আইডিতে, আগের আইডিতে আমার ভিডিওগুলোতে দেখছেন, এই আইডিতেও কিছু আছে। আইডিগুলোকে বারবার নষ্ট করে দেয় এভিডেন্সগুলো নষ্ট করার জন্য। কিন্তু এভিডেন্স তো যায় না, এভিডেন্স কিন্তু থেকে যায়। যাই হোক, যেটা বলতে চাইলাম যে আপনারা এই नौटंकी मत करिए, इसको इंस्पायर मत करिए। হিন্দিতে কেন বললাম, কারণ আমি জানি ভারতের অনেকে দেখবেন। তো এটাকে আপনারা উৎসাহিত করেন না, তাদের কাছে বিচার চান। আর এই পরাশর বন্ধু ব্রহ্মচারী তখন শ্রীঅঙ্গনের অনেক কিছু আমার কাছে বলছিলেন, যে সাধুদেরকে কিভাবে চাপে রাখা হয়, কিভাবে এই উনি আমাকে বলছিলেন যে কান্তিবন্ধু ব্রহ্মচারীর একটা অ্যাকাউন্ট আছে ময়মনসিংহে, আর একটা আছে এই যে কি বলে মানিকগঞ্জ সরি, পরে নিশ্চয় সরাই ফেলছে। তো এইগুলো সাধুদের অ্যাকাউন্টের তদন্ত করা হয়েছে কিনা, যারা এরপরে হয়তো আমার বাবা গঠনতন্ত্র প্রণয়ন করছে আরো প্রায় 30 বছর আগে শ্রীঅঙ্গনের, সেই গঠনতন্ত্র নষ্ট করে ফেলছে। তারপরে বন্ধুসেবক মামা মরার পরে আমাদের দাবির প্রেক্ষিতে ডিসি অতুল সরকার স্যার একটা গঠনতন্ত্র করে দিয়ে গেছিলেন, যত দূর থেকে জানি, কারণ আমি তো এইসব জায়গায় থাকার এক্সেস আমার ছিল না। আমি খালি দূর থেকে দাবি জানাইতাম, আমি আমার কথাগুলো বলতাম। তো এরপরে সেই গঠনতন্ত্র অনুযায়ী যারা আপনারা দান করেন, সেই দানের টাকাগুলো ওদের অ্যাকাউন্টে জমা হয় কিনা সেটা আমি জানি না, নাকি ব্যক্তিগত অ্যাকাউন্টে যায় আগের মতো। আর এখন যিনি সেক্রেটারি আছেন নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, আমি মানে অতুল সরকারের কাছে এটা ওনার নাম প্রস্তাব করছিলাম যে উনি একজন ডক্টরেট মানুষ, ভারতে ছিলেন দীর্ঘদিন, উনি শ্রীঅঙ্গনটা ভালো চালাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, উনি আসার পরেও এখনো আমাদের কোনো ডাক নাই। আগে বাবা থাকতে মালসা আসতো আমাদের বাড়িতে, প্রসাদ আসতো, এখন আর আসে না। এবং আমি মাঝে মাঝে আমার খেতে ইচ্ছা হইলে আমি মারে দিয়ে টাকা দিয়ে পাঠাই, তাও দেখি যে মালসার সাইজ দিন দিন ছোট হচ্ছে। তো সেটা আলাদা বিষয়। আপনারা যারা শ্রীঅঙ্গনে দান করেন নিশ্চয়ই চান ওইখানে দুস্থ মানুষ যারা আসে তারা প্রসাদ পাক, সেটা আগে পেত না, এখন পায় কিনা জানি না। এবং আমার মা যে এত বছর আমার বাবা মরার পর একা ছিল এখানে, আমি ঢাকা ছিলাম, ঢাকা ভার্সিটিতে পড়ছি,
তখনও কিন্তু মানে খেসারি ডাল এবং মোটা চালের ভাত এই দিয়ে একবেলা খাইতো, কারণ আঙিনার স্টাফ হিসেবে তাদের জন্য কিন্তু 2 বেলা খাবারের বরাদ্দ ছিল। কিন্তু আমার মার একা থাকতো বলে বাড়িতে রান্না করতে ইচ্ছা হইতো না, মাঝে মাঝে ওইখানে খাইতো। এখন আঙিনার খাবারের মান উন্নত হয়েছে কিনা, দুস্থ মানুষ খেতে পায় কিনা, আঙিনার সাধুরা খেতে পায় কিনা, আঙিনার যারা কীর্তন করে তারা ঠিক মতো বেতন পায় কিনা, তাদেরও তো পেট চালাইতে হয়, সংসার চালাইতে হয়, বাইরের মানুষ, গৃহী মানুষ কীর্তন করে এসে। আর এই যে শ্রীঅঙ্গনের উন্নতি হোক, তাদের জমি যতটুকু আছে সেটুকু তারা প্রমাণ সাপেক্ষে তারা তাদের মতো ধর্মচর্চা করুক, সমস্যা নেই। কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধুদের জন্য একটা সমাধিসৌধ করছে, ওইটাকে ওই দিন কিন্তু ঘটনাক্রমে আমি ছিলাম শ্রীঅঙ্গনের মধ্যে, এবং তখন ডিসি স্যার এসপি স্যারের সামনে আমি নিজে এই জায়গাটা বেছে দিই, যেখানে এই যে ঘাটলার পাশ দিয়ে নেমে দেখবেন যে এটার এখনো উদ্বোধন হয় নাই। তো মানে ওই জায়গাটা শ্রীঅঙ্গন দাবি করে তাদের বাউন্ডারির মধ্যে, কিন্তু তাদের কাছে জমির কাগজ দেখতে চান তারা দেখাইতে পারবেন। আমি কয়েকবার চাইছি, আমারে মাইরে তো রেখা দিয়েছে, তোরে দেখাবো কেন, তা আমারে দেখাবেন না, তাইলে আপনারা প্রশাসনকে দেখান। আপনারা আমারে বলবেন যে আমি তা আপনাদের জমি দখল করে বসে আছি, আমি অন্যায়ভাবে নাকি আপনাদের মানে করি, বদনাম করি, তাহলে আপনারা আমার বিরুদ্ধে যে বিভিন্ন জায়গায় লিখিত দিচ্ছেন, আমার মন্ত্রণালয়ে দিচ্ছেন, র্যাবের কাছে দিচ্ছেন, এত বছর ডিসি স্যার এসপি স্যারের কাছে, ওসির কাছে দিচ্ছেন, তাইলে এইগুলো তো আপনারা মানে হুদাই দিচ্ছেন, এবং স্থানীয় লোকজনরা দিয়ে বিভিন্নভাবে আমারে উত্তেজিত করার চেষ্টা করেন। আমার মাকে পর্যন্ত কালী পূজার রাতে ফেলায় মারলেন। আমার কালী পূজা, দুর্গাপূজার আগে পৌরসভার রাস্তা, আমার বাবা এত কষ্ট করে রাস্তাগুলো করে দিয়ে গেছে, সেই রাস্তা পর্যন্ত তখন কল্লোল কাকা ছিলেন এখানকার কাউন্সিলর, তারে জিজ্ঞেস করে দেখেন পারলে, আলিয়া হোসেন কল্লোল। এবং এখানে বিএনপির শহর কমিটির আহ্বায়ক জঙ্গি কাকু আছেন, বাবার বন্ধু, তাকে জিজ্ঞেস করেন যে কারা করছে এগুলা। বিদ্যুতের লাইন আনা থেকে শুরু করে রাস্তা একদম আমার বাড়ি পর্যন্ত ছিল, সেই রাস্তার সামনে কতখানি দখল করে মন্দিরের নিচের দিকে ঢালাই দিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি অনেক কষ্টে কিছুটা করে ফেলছে, বাকিটুকু আমি বাধা দিছি। এখনো তারা ওইটা করার জন্য চেষ্টায় আছে। উপরে ছাউনি দিছে, মন্দির করছে জোর করে, সেই রাস্তা কেটে ড্রেন করতেছে আমার জায়গা দিয়ে। আমি বাধা দিয়ে বললাম যে আপনি পৌরসভার এবং ডিসি স্যারের অনুমতি নিয়ে আসেন, কারণ এই জমিটা এখন ডিসি স্যারের অধীনে, এবং পৌরসভার যে প্রশাসক তিনিও তো ডিসি অফিসের কর্মকর্তা, তো এডিসি জেনারেল এখন যিনি। তো তারা অনুমতি ছাড়াই করলো, এবং আমি বাধা দিছি বলে আমি লাইভ অফ করার পরে আমার মারে ধরে মারলো। তা আমার মা একটা বিধবা মানুষ, একটা বয়স্ক মানুষ, তারে ধরে যদি মারে, তো আমি কি অপরাধ করছি? আমি এখানকার টপ ক্লাসের স্টুডেন্ট, আমি এখানকার প্রথম বিসিএস ক্যাডার, আমি প্রথম জাতীয় লেভেলে সাংবাদিকতা করছি। আমার বাবাও সাংবাদিক ছিলেন, জাতীয় পর্যায়ের কবি ছিলেন, কিন্তু আমার বাবা তো জাতীয় পর্যায়ে আমি জানি না করছেন নিশ্চয়ই সেই আমলে, কিন্তু আমি পরবর্তী প্রজন্মের। এখন আমাকে এরা মাথায় তুলে রাখবে, কিন্তু তারা আমাকে সব জায়গা আমার পাগল বলে, আমার মাথায় সমস্যা বলে, আমার বলে এই। তা আমি পাগল হইলে কিভাবে বিশেষ করে হইলাম? তাহলে কি পুলিশ প্রশাসন তারা কি মানে ঘাস কাটে? তারা কি যাচাই বাছাই করে নাই? গোয়েন্দা সংস্থাগুলোকে যাচাই বাছাই করে নাই? তো যাই হোক, চাকরিতে খুব কষ্টে টিকে আছি, জানি না কতদিন টিকতে পারবো। এখনো আমার বিরুদ্ধে বিভাগীয় মামলা চলতেছে, নিশ্চয়ই সরকার সুবিচার করবেন। তো আপনাদের কাছে অনুরোধ, বন্ধুসেবক মামার আত্মাটা ঘুরে বেড়ায়, অতৃপ্ত আত্মাটা শ্রীঅঙ্গন দিয়ে ঘুরে বেড়ায়, আর শ্রীঅঙ্গনের পেছনে আমার বাড়ি, সেখানে আমার কাছে তো আসবেই। আমার বাবা যেরকম আসে উনিও আসেন। এটা আমাদের কাছে আশ্চর্যকর না, আপনাদের কাছে হইতে পারে, কারণ আমরা তো হিন্দুরা তো পরজন্মে এবং পুনর্জন্মে বিশ্বাসী। তো আমার বিশ্বাস একদিন না একদিন বিচার হবে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই বিরহ উৎসবের নামে নটাঙ্কি এটা বয়কট করেন, এটা বন্ধ করার ব্যবস্থা করেন। আর মানে আরো বেশি করে মাইকে জোরে জোরে আওয়াজ দিয়ে বাজাইতেছে, মানে দুনিয়া ভরে শোনাইতেছে যে দেখো আমরা আমাদের সাধুদেরকে স্মরণ করতেছি, আহা হা হা, সে গলায় দড়ি দিয়ে মরছে, পাপ করছে, তারপরেও দেখো আমরা কিন্তু তারে স্মরণ করি। আরে ভাই, সে পাপ করে নাই, আপনারা তারে মারছেন। তো এটা আমার ব্যক্তিগত মত, এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, তদন্ত করে দেখুক প্রশাসন।
আর আমি যাতে এগুলো করতে না পারি, এই জন্য আমাকে তো আর পরবর্তীতে বিসিএস দিয়ে পুলিশ প্রশাসনে যেতে দিল না, আমার পড়তেই দিল না, আমার ঘুমাইতেই দেয় না শান্তিতে, আমার নানা রকম টর্চার করে আমার অসুস্থ বানায় ফেলছে। যাই হোক, বারবার বদলি। এখন যেটা হয়েছে যে আপনারা এটা বয়কট করেন, আমার অনুরোধ। আর প্রশাসনের কাছে, সরকারের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এই মৃত্যুর রহস্যটা পুনঃ তদন্ত করবেন। এটা কিভাবে উনি মারা গেছেন এটা তদন্ত করা উচিত। কারণ এখন আওয়ামী লীগ সরকার যেহেতু প্রকাশ্যে ক্ষমতায় নাই, এখন যেহেতু অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে, তো তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এখন তো আর শ্রীঅঙ্গনের মানে এখানকার স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দাপট থাকার কথা না, তাহলে এই তদন্ত করতে তো কোনো বাধা থাকার কথা নেই। আর ভারতের পক্ষ থেকে যদি কোনো চাপের কথা আপনারা মনে করেন, সেটা আমার নাম আপনারা রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারেন। আমার উপরে লালমোহনীয়টা যখন হামলা হয় তখন তো ভারতের কয়েকটা চ্যানেলেও এটা নিয়ে নিউজ হয়েছে, তো আমাকেও তারা চেনেন। আমি তাদের মানে সাথে যে যাওয়া আসা হয়তো তা না, আমি জীবন মাত্র 3 বার গেছি, তাও চিকিৎসা করতে সরকারি পাসপোর্টে। কিন্তু আমার একটা গ্রহণযোগ্যতা আছে, যেহেতু সাংবাদিক ছিলাম, ওইখানকার সাংবাদিকরাও আমাকে চেনেন। তো যদি এটার বিচার না হয়, এখন না হয়, তাহলে কবে হবে? তা আমি এটার বিচার চাই, এবং আমার বাবার, কবি বাবু ফরিদির মৃত্যুর বিচার চাই, তদন্ত চাই। আর আমার মাঝে মাঝে খুব হতাশ লাগে, আমার মানে খুব খারাপ লাগে। তো কিন্তু তাই বলে আমি কখনো কিন্তু সুইসাইড করব না। যদি কখনো এমন হয় যে আমার এবং আমার মার ঝুলন্ত লাশ পান আমার বাড়িতে, সেটাও আপনারা কিন্তু স্বাভাবিক মৃত্যু বলে ধরে নেবেন না, এটাকে তদন্ত করবেন। কারণ আমি যেহেতু এই শত্রু পরিবেষ্টিত এলাকায় থাকি, আর রাজনৈতিক পরিবেশ, আইন শৃঙ্খলা পরিবেশ খুব একটা ভালো না, আমাকে মেরে ঝুলাইও রাখতে পারে। এই আশঙ্কাটা আগে থেকেও আমি ব্যক্ত করছি, এখনো করতেছি। আর সৎ মানুষ, প্রতিবাদী মানুষের শত্রু সব জায়গায়, এজন্য আমি আমার নিরাপত্তাও চাচ্ছি। তো সবাইকে ধন্যবাদ। বন্ধুসেবক ব্রহ্মচারী প্রয়াত, স্বর্গীয়, স্বর্গে তিনি আছেন কিনা জানি না, অতৃপ্ত আত্মা স্বর্গে যায় কিনা, কিন্তু তিনি যে ভালো মানুষ ছিলেন, ওনার স্বর্গে যাওয়া উচিত। তার আত্মার শান্তি কামনা করছি। আমার বাবা প্রয়াত অ্যাডভোকেট কমল কৃষ্ণ গুহ, শ্রীঅঙ্গনের প্রায় 30 বছর আগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং গঠনতন্ত্র প্রণেতা, এবং তারও আত্মার শান্তি কামনা করছি। প্রভু জগৎবন্ধু সুন্দরের মৃত্যুটাও কিভাবে হয়েছে সেটা নিয়েও ধোঁয়াশা আছে, তো তারও আত্মার শান্তি কামনা করছি। আর জগতের সকল প্রাণী সুখী হোক, আর এটার তদন্ত কামনা করছি। ধন্যবাদ। জয় জগৎবন্ধু।